প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, রসায়ন ট্রিকির পরিমাণগত রসায়ন প্লেলিস্টের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে ঘনমাত্রা নিয়ে। ঘনমাত্রা যে টপিকটি রয়েছে সেটিকে আমরা দুটি ভিন্ন ভিডিও লেকচারে কভার করব। এটি হতে যাচ্ছে আমাদের ঘনমাত্রা টপিকটির প্রথম ভিডিও লেকচার। এই ভিডিও লেকচারে আমরা ঘনমাত্রার বেসিক কথাবার্তা বলবো এবং মোলারিটি এককে কিভাবে ঘনমাত্রা বের করা যায় সেগুলো শিখব। সো চলো ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই আসো ঘনমাত্রা বলতে কি বুঝি তার একটা ধারণা নিয়ে নিই। ধরো তোমার কাছে দুজন ব্যক্তি রয়েছে। একজন ব্যক্তি হচ্ছে বাঁ পাশের যে পিকচারটি দেখতে পাচ্ছ সেই 5 গ্রাম লবণ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে আরেকজন ব্যক্তি ডান পাশে 10 গ্রাম লবণ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে পিকচারটি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসলে লবণ। তো আমি কি বললাম, বাঁ পাশের ব্যক্তির কাছে 5 গ্রাম লবণ রয়েছে এবং ডান পাশের ব্যক্তির কাছে 10 গ্রাম লবণ রয়েছে। এখন তারা দুজনেই চাচ্ছে যে তারা দ্রবণ তৈরি করবে। তো দ্রবণ তৈরি করার জন্য দুজনেই দুটি বিকার নিয়ে নিল, এই যে দুটি বিকার নিয়ে নিল। এখন দ্রাবক হিসেবে তারা দুজনেই সম পরিমাণ পানি ব্যবহার করলো। এখন দ্রবণ বানানোর জন্য বাঁ পাশের ব্যক্তিটি 5 গ্রাম লবণকে এই দ্রাবকে ঢেলে দিল দ্রব হিসেবে, তাতে দ্রবণ তৈরি হলো। সিমিলার ওয়েতে ওই দিকে ডান পাশে থাকা ব্যক্তিটি 10 গ্রাম লবণকে দ্রাবকে দ্রব হিসেবে ঢেলে দিল এবং তাতে দ্রবণ তৈরি হলো। এখন কোয়েশ্চেনটি হচ্ছে দুইজনই তো দ্রবণ তৈরি করলো সমপরিমাণ পানি বা দ্রাবকের মাঝখানে, এখন কোনটি বেশি ঘন হবে? এখন এখানে লক্ষ্য করো, ডান পাশে থাকা ব্যক্তিটি কি করেছে, 10 গ্রাম লবণ নিয়েছে, অন্যদিকে বাঁ পাশে থাকা ব্যক্তিটি 5 গ্রাম লবণ নিয়েছে এবং সমপরিমাণে পানি কিন্তু তারা দুজন ইউজ করেছে দ্রাবক হিসেবে। তার মানে আমি বলতে পারি ডান পাশে থাকা আমার দ্রবণটি কি হবে, বেশি ঘন হবে, তাই তো? কারণ তারা সমপরিমাণ পানিতেই একজন মানে ডান পাশে থাকা ব্যক্তিটি দ্রব বেশি ঢেলেছে, অর্থাৎ 10 গ্রাম ঢেলেছে, তাই এটি বেশি ঘন হবে। এবং অন্যদিকে বাঁ পাশের ব্যক্তিটি যে দ্রবণটি তৈরি করেছে সেটি হচ্ছে কম ঘন হবে, রাইট? তাহলে এই যে একটি দ্রবণ বেশি ঘন হওয়া বা হালকা হওয়ার যে ব্যাপারসমূহ রয়েছে কেমিস্ট্রিতে, এটিকেই হচ্ছে প্রকাশ করা হয় ঘনমাত্রা দিয়ে। সো কেমিস্ট্রিতে ঘনমাত্রা বলতে বোঝায় আসলে কোনো একটি দ্রবণ বেশি ঘন নাকি হালকা। যে দ্রবণ বেশি ঘন হবে তার ঘনমাত্রা বেশি আমরা বলবো, এবং যে দ্রবণ বেশি হালকা হবে বা পাতলা হবে তাকে আমরা বলবো তার ঘনমাত্রা কম। তাহলে আমরা ঘনমাত্রাকে কেমিস্ট্রিতে কি বলবো, যে কোনো দ্রবণ কতটুকু ঘন তার একটি নির্দেশক। ঘনমাত্রা যদি বেশি হয় দ্রবণটি বেশি ঘন, ঘনমাত্রা যদি কম হয় দ্রবণটি কম ঘন। এটি আসলে কেমিস্ট্রিতে ঘনমাত্রা বলতে আমরা বুঝি। আর ঘনমাত্রাকে এই যে এখানে দেখতে পাচ্ছ এস, ঘনমাত্রাকে ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়। আশা করি ঘনমাত্রা বলতে কি বোঝায় সেটি তোমরা বুঝতে পেরেছ। ঘনমাত্রাকে চাইলে অনেকভাবে প্রকাশ করা যায়। কি বোঝাতে চাচ্ছি দেখো, যেমন দৈর্ঘ্যকে আমরা চাইলে কি করতে পারি, মিটারে প্রকাশ করতে পারি, সেন্টিমিটারে প্রকাশ করতে পারি, মাইক্রোমিটার বা ন্যানোমিটারে প্রকাশ করতে পারি, চাইলে অ্যাংস্ট্রম বা পিকোমিটারেও প্রকাশ করতে পারি, তাই তো? ঠিক তেমনভাবেই ঘনমাত্রাকে চাইলেও অনেকভাবে প্রকাশ করা যায়। সো কীভাবে আমরা ঘনমাত্রাকে প্রকাশ করতে পারি তা চলো পরের স্লাইডে শিখে নিই। প্রিভিয়াস স্লাইডে আমরা বলেছি ঘনমাত্রাকে চাইলে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। সো এই স্লাইডেই আসলে আমরা দেখব যে ঘনমাত্রাকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি সেগুলো নিয়ে। প্রথমত ঘনমাত্রাকে মোলারিটির মাধ্যমে প্রকাশ করা যায়। মোলারিটিতে ঘনমাত্রার একক হয় মোলার বা মোল পার লিটার। ঘনমাত্রাকে চাইলে মোলালিটিতেও প্রকাশ করা যায়। মোলালিটিতে ঘনমাত্রার একক হয় মোল পার কেজি। ঘনমাত্রা প্রকাশের আরেকটি মাধ্যম হচ্ছে নর্মালিটি। নর্মালিটিতে ঘনমাত্রার একক হচ্ছে নর্মাল বা ক্যাপিটাল এন। ঘনমাত্রাকে চাইলে শতকরার মাধ্যমেও প্রকাশ করা যায়, আর শতকরাতে ঘনমাত্রার একক হচ্ছে পার্সেন্টেজ। ঘনমাত্রাকে চাইলে পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন অথবা পার্টস পার ট্রিলিয়নের মাধ্যমেও প্রকাশ করা যায়। পার্টস পার মিলিয়নে ঘনমাত্রার একক হচ্ছে পিপিএম, পার্টস পার বিলিয়নে ঘনমাত্রার একক হচ্ছে পিপিবি এবং পার্টস পার ট্রিলিয়নে ঘনমাত্রার একক হচ্ছে পিপিটি। ঘনমাত্রাকে চাইলে আবার লাস্টলি মোল ভগ্নাংশ দ্বারাও প্রকাশ করা যায়। মোল ভগ্নাংশকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সো এই যে এখানে এতগুলো প্রকাশের মাধ্যম রয়েছে, এগুলো নিয়েই হচ্ছে আমরা ডিটেলসে একটা একটা করে ঘনমাত্রা টপিকগুলোতে পড়ব। সো এখন কোয়েশ্চেন হচ্ছে, এতগুলো তো আমার টপিক রয়েছে, মানে ঘনমাত্রাকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি, এখন পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটিতে কি আমরা সবগুলোই পড়ব? অ্যান্সার হচ্ছে না। আমরা হচ্ছে ঘনমাত্রা প্রকাশের জন্য পড়ব হচ্ছে মোলারিটি, শতকরা, পার্টস পার বিলিয়ন, পার্টস পার মিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। এই 5টি ধরন যদি আমরা পড়ি তাহলেই হচ্ছে আমাদের এই যে থার্ড যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটি রয়েছে সেগুলোর সব কনসেপ্ট
চলে আসবে। সো আমরা বেসিক্যালি মোলারিটি পড়ব, পিপিএম পড়ব, শতকরা পড়ব, পিপিবি পড়ব এবং পিপিটি পড়ব। এগুলো নিয়ে আমরা ডিটেলসে হচ্ছে একটা একটা করে জানবো। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি সবগুলো পড়তে যাব না। আজকের ক্লাসে আমরা পড়ব শুধুমাত্র মোলারিটি। মোলারিটি বলতে কি বুঝি এটি হচ্ছে সবার আগে আজকে আমরা পড়ব, এবং পরবর্তী যে ক্লাস লেকচারটি হবে সেখানে আমরা শতকরা নিয়ে পড়ব, পিপিএম নিয়ে পড়ব, পিপিবি নিয়ে পড়ব এবং পিপিটি নিয়ে পড়ব। আশা করি বুঝতে পেরেছ। সো আজকের ক্লাসটি কী নিয়ে হচ্ছে? আজকের ক্লাসটি হচ্ছে মোলারিটি নিয়ে, এবং মোলারিটির যত কনসেপ্ট রয়েছে এবং মোলারিটি দিয়ে যে সকল ম্যাথ আমাদের প্রয়োজন সেগুলো আজকে আমরা করব। তো চলো মোলারিটি বলতে কি বুঝি সেটি আগে আমরা একটু দেখে নিই। ধরো তোমার কাছে 3টি বিকার রয়েছে, 3টি বিকারেই হচ্ছে দ্রবণ রয়েছে পৃথকভাবে। সো প্রথম বিকার, দ্বিতীয় বিকার এবং তৃতীয় বিকারে দ্রবণ রয়েছে তোমার 1 লিটার করে। প্রথম বিকারে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের 1 লিটার দ্রবণ রয়েছে, দ্বিতীয় বিকারে সোডিয়াম ক্লোরাইডের 1 লিটারই দ্রবণ রয়েছে, এবং তৃতীয় বিকারেও সোডিয়াম ক্লোরাইডের 1 লিটারই দ্রবণ রয়েছে। অর্থাৎ 3টি বিকারে সমপরিমাণ দ্রবণ রয়েছে 1 লিটারের, তাই তো? এখন দেখো, যদি বলা হয় যে প্রথম বিকারে সোডিয়াম ক্লোরাইড রয়েছে 1 মোল, দ্বিতীয় বিকারে রয়েছে 2 মোল এবং তৃতীয় বিকারে রয়েছে 3 মোল। সো এখন আমরা এখানে আসলে মোলারিটিতে তার ঘনমাত্রা কত সেটি প্রকাশ করব। সো একটু দেখো, এখানে যেহেতু প্রথম পাত্রে বা প্রথম বিকারে 1 লিটার দ্রবণে 1 মোল সোডিয়াম ক্লোরাইড বা দ্রব রয়েছে, তাই আমি বলবো তার ঘনমাত্রা মোলারিটি এককে হবে 1 মোল পার লিটার। অন্যদিকে দ্বিতীয় যে বিকারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ 1 লিটার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম ক্লোরাইড দ্রব হিসেবে রয়েছে 2 মোল। সো এই ক্ষেত্রে আমি বলবো 1 লিটার দ্রবণে যেহেতু 2 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রব রয়েছে, মানে মোলারিটি এককে তার ঘনমাত্রা হবে 2 মোল পার লিটার। সিমিলারলি এখানে যে থার্ড বিকারটি রয়েছে, এখানে 1 লিটার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম ক্লোরাইড দ্রব হিসেবে রয়েছে 3 মোল। তাই এখানে আমি বলবো মোলারিটি এককে তার ঘনমাত্রা হবে হচ্ছে 3 মোল পার লিটার। অর্থাৎ আমরা বুঝতে পারছি মোলারিটি এককে ঘনমাত্রা কি? মোলারিটি এককে ঘনমাত্রা আসলে হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। তো এখানে দেখতে পাচ্ছ 1 লিটার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে 3 মোল সোডিয়াম ক্লোরাইড ছিল, তাই আমি বলতে পারছি তার ঘনমাত্রা মোলারিটি এককে 3। অন্যদিকে এখানে যেহেতু 1 লিটার দ্রবণে 2 মোল ছিল, তাই আমি বলেছি 2। সিমিলারলি এখানে 1 লিটার দ্রবণে যেহেতু 1 মোল সোডিয়াম ক্লোরাইড বা দ্রব ছিল 1 মোল, তাই আমি বলেছি 1 মোল পার লিটার তার ঘনমাত্রা মোলারিটি এককে। অর্থাৎ আমরা বলতে পারছি 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকেই আমরা বলি মোলারিটি, রাইট? সো মোলারিটির সঙ্গে এখন কি দাঁড়াচ্ছে? মোলারিটির সঙ্গে এরকম দাঁড়াচ্ছে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকেই আমরা বলি ওই দ্রবণের মোলারিটি। আমি কথাটি আবার বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকেই বলা হয় ওই দ্রবণের মোলারিটি। আশা করি বুঝতে পেরেছ। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে মোলারিটির একক কি বলছি? মোলারিটির একক বলছি মোল পার লিটার। এই যে মোল পার লিটারটি দেখতে পাচ্ছ, তাকে চাইলে আমরা ক্যাপিটাল এম দ্বারাও প্রকাশ করতে পারি, মোল পার লিটার। তাহলে মোলারিটি এককে ঘনমাত্রার একক কি? মোলারিটি এককে ঘনমাত্রার একক দ্বারা আছে মোল পার লিটার, বা বলতে পারি ক্যাপিটাল এম, যাকে বাংলায় মোলারও বলা হয়ে থাকে। আশা করি মোলারিটির কনসেপ্টটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব মোলারিটির যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটি ইউজ করে কিভাবে আমরা মোলারিটির সূত্র প্রতিপাদন করতে পারি, যেগুলো দিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা ম্যাথ করব। সো চলো শুরু করি। প্রিভিয়াস স্লাইডটিতে আমরা দেখেছি যে NaCl এর 1 লিটার দ্রবণে যেহেতু 1 মোল NaCl ছিল, তাই মোলারিটি এককে আমি ঘনমাত্রা বলেছিলাম NaCl এর কত? 1 মোল পার লিটার, রাইট? সো এই কথাটি একটু আমি এখন বাংলায় লিখি যে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা আমরা কত বলছিলাম? 1 মোল পার লিটার, রাইট? এখন ধরো 1 লিটার দ্রবণ না থেকে তোমাকে দ্রবণ দেওয়া হয়েছে V লিটার, 1 মোল দ্রব না দিয়ে তোমাকে দ্রব দেওয়া হয়েছে N মোল দ্রব, তখন ওই দ্রবণের ঘনমাত্রা মোলারিটি এককে কত হবে সেটি এখন বের করব। সুতরাং আমরা যদি এখন ঐকিক নিয়ম করে এভাবে বসাই যে V লিটার দ্রবণে N মোল দ্রব দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা S = কত হবে? N/V মোল পার লিটার, তাই না? সিম্পলি ঐকিক নিয়ম করেছে এখানে। তাহলে S = আমরা কি পাচ্ছি? N/V মোল পার লিটার। কখন? যখন আমার দ্রবণের আয়তন 1 লিটার না হয়ে V লিটার হবে এবং দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত না থাকে, N মোল দ্রব দ্রবীভূত থাকবে, তখন দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে? S = N/V, রাইট? সো এখন আমরা কি বলতে পারছি? তাহলে মোলারিটি এককে ঘনমাত্রার সূত্র কি দাঁড়াচ্ছে? এই যে আমি এখানে দেখতে পেয়েছি যে S = N/V। সো আমরা বলতে পারি মোলারিটি এককে ঘনমাত্রার একক দাঁড়াচ্ছে S = N/V, রাইট? আর এখানে N এর পরিচয় কি? N হচ্ছে মোল সংখ্যা, আর V হচ্ছে দ্রবণের আয়তন, আর S কি? S হচ্ছে মোলারিটি এককে দ্রবণের ঘনমাত্রা।
আর এখন যদি হচ্ছে মোলারিটির একক সম্পর্কে আমরা জানতে চাই, মোলারিটির একক কি হবে? মোলারিটির একক হবে মোল পার লিটার। এই যে দেখতে পাচ্ছ এখানে মোল পার লিটার পেয়েছি, মোল পার লিটার হবে মোলারিটির একক। এই মোল পার লিটারকেই চাইলেই আমরা বাংলাতে মোলার বলতে পারি বা সংক্ষেপে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করতে পারি। সো আমরা এই স্লাইডে কি শিখলাম? মোলারিটির যে সূত্রটি সেটি হচ্ছে S=N/V এবং একক কি মোল পার লিটার বা বাংলায় বললে মোলার অথবা ক্যাপিটাল এম দ্বারা আমরা মোলারিটিকে প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রিভিয়াস স্লাইডে আমরা কি পেয়েছি? প্রিভিয়াস স্লাইডে আমরা পেয়েছি যে মোলারিটির সূত্র হচ্ছে S=N/V। এখানে S এর পরিচয় কি? S এর পরিচয় হচ্ছে মোলারিটি এককে ঘনমাত্রা, N এর পরিচয় কি? N হচ্ছে মোল সংখ্যা এবং V এর পরিচয় কি? V এর পরিচয় আয়তন। আর একটু খেয়াল করো, আয়তন কিন্তু আমরা অবশ্যই লিটার এককে নিয়েছিলাম এই সূত্রটির জন্য। সো এই সূত্রটির জন্য আয়তনের একক কি হবে? অবশ্যই লিটার এককে বসাতে হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারছো যে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে মোল সংখ্যা দিয়ে এবং দ্রবণের আয়তন লিটার এককে দিয়ে দেয়, তাহলে তুমি কিন্তু খুব ইজিলি মোলারিটি বের করতে পারবে বা ঘনমাত্রা মোলারিটি এককে বের করতে পারছো। এখন তো এমনও হতে পারে তোমাকে মোল সংখ্যা না দিয়ে তোমাকে দিয়ে দিল হচ্ছে দ্রবের উপস্থিত ভর সংখ্যা এবং আয়তন লিটার এককে না দিয়ে যদি মিলিলিটার এককে দিয়ে দেয়, তখন তুমি ম্যাথটি কীভাবে প্রসিড করবে? অর্থাৎ আয়তন যদি মিলিলিটারে দিয়ে দেয় আর যদি N মোল সংখ্যা না দিয়ে তোমাকে উপস্থিত ভর W দিয়ে দেওয়া হয়, তখন তুমি ম্যাথটি কীভাবে করবে? এগুলোই আসলে এখন একটু দেখব। যে আমরা কি দেখলাম? S=N/V। কখন? যখন মোল সংখ্যা দেওয়া রয়েছে এবং আয়তন হবে লিটার এককে। সো একটু খেয়াল করো, এখন আয়তন যদি মিলিলিটার এবং উপস্থিত ভর দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি? একটু লক্ষ্য করো, উপরে এই যে দেখতে পাচ্ছ এখানে, একটু লক্ষ্য করো কোন জায়গায়? এই যে এখানে যেটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে মোল সংখ্যা N=W/M, রাইট? সো এখানে N কে রিপ্লেস করে আমরা W/M লিখতে পারি না? W কি ছিল? উপস্থিত ভর, এবং M কি ছিল? ওই দ্রবের আণবিক ভর, রাইট? সো আমরা যদি এখানে N কে রিপ্লেস করে W/M বসিয়ে দিই, তাহলে আমরা এরকম সূত্র পাচ্ছি। সো এটাকে যদি আমরা একটু গুণাকারে লিখি, তাহলে কি লিখতে পারবো? S=W/M × 1/V। সো একটু খেয়াল করে এখানে V এখানে কিন্তু এখনও লিটার এককে রয়েছে, তাই না? আর আমরা জানি লিটার একক থেকে যদি আমরা মিলিলিটার এককে নিতে চাই, তাহলে আমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হয়, রাইট? সো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এখন একটা সূত্র পেয়ে গিয়েছি। যে সূত্রটি কীরকম হচ্ছে? সূত্রটি এরকম হচ্ছে যে S=W/M × 1000/V। একটু খেয়াল করে এখানে W কি? W হচ্ছে দ্রবের উপস্থিত ভর এবং M কি? দ্রবের আণবিক ভর, এবং V কি? V হচ্ছে দ্রবণের আয়তন। আর এই ক্ষেত্রে আয়তন V কিসে? অবশ্যই মিলিলিটার এককে, কারণ আমি 1000 দিয়ে গুণ করে নিয়েছি। তাহলে এই সূত্রটিকে আমরা কিভাবে লিখতে পারছি? এভাবে লিখতে পারছি, তাই না? S=W × 1000/MV। দেখো আমরা বেসিক্যালি দুইটা সূত্র পেয়েছি, তাই না? ঘনমাত্রা বের করার জন্য দুইটা সূত্র পেয়েছি। একটা কি S=W × 1000/MB এবং আরেকটি হচ্ছে S=N/V। এখন কথা হচ্ছে কোনটি কখন ইউজ করব? আশা করি বুঝতে পেরেছো যে যখন হচ্ছে মোল সংখ্যা দেওয়া থাকবে এবং আয়তন লিটার এককে দেওয়া থাকবে, তখন আমরা S=N/V ইউজ করব। যখন দ্রবের উপস্থিত ভর দেওয়া থাকবে এবং আণবিক ভর দেওয়া থাকবে এবং তার আয়তন মিলিলিটার এককে দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটি ইউজ করব, তাই না? সো দুটি সূত্র আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব একটি দ্রবণের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে দ্রবণের নাম কি দেওয়া যেতে পারে। ধরো তোমার কোনো একটি দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এসেছে, তখন তুমি ওই দ্রবণকে বলতে পারবে মোলার দ্রবণ। আবার ধরো কোনো দ্রবণের ঘনমাত্রা যদি 0.5 হয়, তখন তাকে বলতে পারবে সেমি মোলার দ্রবণ। কোনো দ্রবণের ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়, তখন তাকে আমরা বলি ডেসিমোলার দ্রবণ। অন্যদিকে কোনো দ্রবণের ঘনমাত্রা যদি 0.01 মোলার হয়, তখন আমরা তাকে বলি সেন্টিমোলার দ্রবণ। সো এখন যদি তোমাকে পরীক্ষাতে মোলার দ্রবণ বলে, তার মানে তোমার ঘনমাত্রা দেওয়া রয়েছে। ঘনমাত্রা কত? 1 মোলার। যদি সেমি মোলার বলে, তাহলে ঘনমাত্রা কত? 0.5 মোলার। যদি ডেসিমোলার দ্রবণ বলে, ঘনমাত্রা কত? 0.1 মোলার। এবং সেন্টিমোলার দ্রবণ বলা হলে মনে রাখবে যে ঘনমাত্রা কত? 0.01 মোলার। তার মানে যদি কোয়েশ্চেন এখন থেকে দেখো যে সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, তার মানে আসলে তোমাকে ঘনমাত্রা দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে এই কনসেপ্টগুলো যেগুলো শিখেছি, সেগুলো ইউজ করে হচ্ছে মোলারিটির অনেকগুলো ম্যাথ করব। সো ম্যাথ করার আগে আরেকবার একটু রিক্যাপ দিয়ে দিই আমরা কি পড়লাম। এখানে আমরা দ্রবণের মান থেকে দ্রবণের ঘনমাত্রা কীভাবে বের করতে হয় সেটি শিখেছি এবং দুটি সূত্র শিখেছি, তাই না? S=N/V এবং S=W × 1000/MV। এটি কখন? যখন উপস্থিত ভর দেওয়া রয়েছে এবং আয়তন মিলিলিটারে দেওয়া রয়েছে। আর এটি কখন? যখন হচ্ছে মোল সংখ্যা দেওয়া রয়েছে এবং আয়তন লিটার এককে দেওয়া রয়েছে। সো চলো এখন আমরা ম্যাথ করি। এখানে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নতে বলা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর
10 লিটার দ্রবণে 2 মোল NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? এখন চলো ম্যাথটিকে আমরা সমাধান করি। আমাদের প্রথম কাজ হচ্ছে ডাটাগুলোকে বসিয়ে নেওয়া। এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 10 লিটার দ্রবণে 2 মোল NaOH দ্রবীভূত রয়েছে, তাই না? যেহেতু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত রয়েছে, তার মানে এখানে মোল সংখ্যা কত দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের? মোল সংখ্যা N of NaOH দেয়া আছে 2 মোল, রাইট? এবং দ্রবণের আয়তন কত দেয়া রয়েছে? দ্রবণের আয়তন V of NaOH দেয়া রয়েছে 10 লিটার, তাই 10 লিটার বসালাম। যেহেতু এখানে আমাকে মোল সংখ্যা দিয়েছে এবং দ্রবণের আয়তন লিটার এককে দিয়ে দিয়েছে, তার মানে আমি কোন সূত্র ইউজ করব? আমি ইউজ করব S equals to N/V। যেহেতু আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে বলা হয়েছে, তাই আমি সূত্রটিকে কিভাবে লিখলাম? S of sodium hydroxide is equals to N of sodium hydroxide divided by V of sodium হাইড্রোক্সাইড। তো এখন দেখো N of sodium হাইড্রোক্সাইডের ভ্যালু কত? 2 মোল এবং V of sodium হাইড্রোক্সাইডের ভ্যালু কত? 10, তাই তো? সো এখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই তাহলে আমার কত এসেছে ভ্যালু? তাহলে আমার ভ্যালু আসলো 0.2 মোল পার লিটার। আর আমরা কিন্তু শিখে এসেছি মোল পার লিটারকে আমরা কি লিখতে পারি? মোল পার লিটারকে আমরা লিখতে পারি মোলার বা ক্যাপিটাল M। সো আমরা বলতে পারি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের 10 লিটার দ্রবণে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? দ্রবণের ঘনমাত্রা হবে 0.2 মোলার। আশা করি বুঝতে পেরেছ। সো এভাবে চাইলে সূত্রগুলো ইউজ করে খুবই ইজিলি ম্যাথগুলো করে ফেলা যায়। চলো এখন আরেকটি ম্যাথ করি। এখানে প্রশ্নে বলা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর 1.5 লিটার দ্রবণে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করে NaOH এর ডেসিমোলার দ্রবণ বানানো যাবে? সো এখানে দেখতে পাচ্ছ ডেসিমোলার দ্রবণ বলা আছে। ডেসিমোলার দ্রবণ মানে কি? দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, তাই না? এটি কিন্তু আমরা শিখে এসেছিলাম। সো ডেসিমোলার দ্রবণ বলতে কি ছিল? ডেসিমোলার মানে ছিল হচ্ছে 0.1 মোলার দ্রবণ, রাইট? সো চলো ম্যাথটিকে এখন আমরা সমাধান করি। সমাধান করার আগে প্রথম স্টেপ কি? ডাটা তুলে নেওয়া, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু ডেসিমোলার দ্রবণ বলেছে, তার মানে ঘনমাত্রা কত সোডিয়াম হাইড্রোক্সাইডের? ঘনমাত্রা S equals to 0.1 মোলার। অন্যদিকে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ কতটুকু ছিল? 1.5 লিটার। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন দেওয়া রয়েছে, যেটি হচ্ছে V of NaOH equals to 1.5 লিটার। তো এখানে আবার আমার কি দেওয়া রয়েছে? এখানে ঘনমাত্রা দেওয়া রয়েছে এবং হচ্ছে দ্রবণের আয়তন লিটার এককে দেওয়া রয়েছে। যেহেতু দ্রবণের আয়তন লিটার এককে দেওয়া রয়েছে এবং জানতে চাওয়া হচ্ছে মোল সংখ্যা কত, তো আমি কি করব? আমি আবার S equals to N/V বের করব। এখানে কি বের করতে হবে? N বের করতে হবে, তাই না? যেহেতু মোল সংখ্যা বের করতে বলা হয়েছে। সো আমরা জানি সূত্র কি আমাদের সূত্র এখান থেকে, যেহেতু আমার N বের করতে বলা হয়েছে, N কে এক পাশে রেখে বাকি সবগুলোকে আমি অন্য পাশে নিয়ে গেলে আমি কি লিখতে পারবো? N equals to SV। যেহেতু আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের বের করতে বলা হয়েছে, তাই আমি N এর জায়গায় N of NaOH বসিয়েছি এবং S এর জায়গায় S of NaOH এবং V এর জায়গায় V of NaOH বসিয়েছি। সো এখানে কিন্তু মানগুলো দেওয়া রয়েছে, তাই না? এই যে S of NaOH কত? 0.1 মোলার, V of NaOH কত? 1.5 লিটার। সো এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই সূত্রতে, তাহলে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা পাচ্ছি, যেটি হচ্ছে 0.150 মোল। আশা করি এই ম্যাথটিও বুঝতে পেরেছ। এখানে প্রশ্নে বলা আছে কামাল 2.355 গ্রাম সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত করে মোট আয়তন 50 ml করেছে, দ্রবণটির মোলারিটি কত? সো একটু খেয়াল করে এখানে কি দেওয়া রয়েছে? উপস্থিত ভর W দেওয়া রয়েছে, তাই না? এবং দ্রবণের আয়তন কত দেওয়া রয়েছে? দ্রবণের আয়তন দেওয়া রয়েছে 50 ml। দ্রবণটির মোলারিটি কত বা ঘনমাত্রা কত সেটি জানতে চাওয়া হয়েছে, তাই না? সো এই ক্ষেত্রে চলো ম্যাথটি সমাধান করি। এবং এখানে কি কি ডাটা দেওয়া রয়েছে? এখানে প্রথমেই বলা রয়েছে উপস্থিত ভর, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের উপস্থিত ভর কত দেওয়া রয়েছে? W of H2SO4 equals to 2.355 গ্রাম, রাইট? আর আমরা কিন্তু পড়ে এসেছিলাম যখনই উপস্থিত ভর দেওয়া থাকে ওই জিনিসটির আণবিক ভর বের করে ফেলতে হয়, তাই না? সো এখানে যেহেতু সালফিউরিক অ্যাসিড দেওয়া রয়েছে দ্রব্য হিসেবে, তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। আর অন্যদিকে দ্রবণের আয়তন কত দেওয়া আছে? দ্রবণের আয়তন দেওয়া রয়েছে 50 ml। সো আমরা দেখতে পাচ্ছি দ্রবণের আয়তন V of H2SO4 equals to 50 ml। সো আমার বের করতে হবে কি? বের করতে হবে দ্রবণটির মোলারিটি কত, অর্থাৎ S জানতে চাওয়া হয়েছে। তো এখন একটু লক্ষ্য করো এখানে কি দেওয়া রয়েছে? এখানে কিন্তু মোল সংখ্যা দেওয়া নেই এবং আয়তন কিন্তু আবার লিটারেও দেওয়া নেই। তার মানে এখন আমার সূত্রটি ইউজ করতে হবে কোনটি? সূত্র ইউজ করতে হবে এটি আমরা কখন ইউজ করি? যখন আমাদের উপস্থিত ভর দেওয়া থাকে এবং দ্রবণের আয়তন মিলিলিটারে দেওয়া থাকে। যেহেতু এখানে দ্রবণের আয়তন মিলিলিটারে দেওয়া ছিল এবং উপস্থিত ভর দেওয়া রয়েছে, তাই আমরা হচ্ছে এই সূত্রটি ইউজ করেছি। সো এখান থেকে কি বের করবো আমরা? এখান থেকে আমরা বের করবো S এর ভ্যালু, রাইট? এবং সালফিউরিক অ্যাসিডের জন্য এই সূত্রটিকে আমরা এভাবে লিখতে পারি, তাই তো? তো একটু খেয়াল করে এখানে সবগুলো ভ্যালু কিন্তু আমার দেওয়া রয়েছে। এখানে সালফিউরিক অ্যাসিডের জন্য W বা উপস্থিত ভর কত? 2.355 গ্রাম। এবং অন্যদিকে
আণবিক ভর m of H2SO4 কত 98 গ্রাম এবং আয়তন কত আয়তন 50 ml দেওয়া রয়েছে। সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা দ্রবণের ঘনমাত্রা বের করতে পারছি, তাই না? তাহলে এখানে দ্রবণের ঘনমাত্রা কত এসেছে? দ্রবণের ঘনমাত্রা এসেছে 0.480 মোলার। তাহলে এখন আমরা বলতে পারি যে দ্রবণটির মোলারিটি কত ছিল? তাহলে দ্রবণটির মোলারিটি ছিল 0.480 মোলার। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আরেকটি ম্যাথ করি। এখানে প্রশ্নে বলা আছে বাজারে বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl হলো 12.0 মোলার জলীয় দ্রবণ। তার মানে ঘনমাত্রা দেওয়া রয়েছে HCl এর কত 12 মোলার, তাই তো? এবং ওইরূপ 12 মোলার HCl বাণিজ্যিক অ্যাসিডের 300 ml এ কত মোল থাকে? মানে দ্রবণের আয়তন দেওয়া রয়েছে এখানে, তাই না? দ্রবণের আয়তন কত দেওয়া রয়েছে? 300 ml দেওয়া রয়েছে। জানতে চেয়েছে হচ্ছে মোল সংখ্যা, তাই তো? তো চলো ম্যাথটিকে আমরা সলভ করি। তো প্রথমে আমরা ডাটাগুলো বসিয়ে নিব। তো এখানে দ্রবণের মোলারিটি কত দেওয়া রয়েছে? এই যে 12 মোলার, তাই আমি S of HCl বসিয়েছি 12 মোলার। এবং দ্রবণের আয়তন কত দেওয়া আছে? 300 ml, তাই না? তো দ্রবণের আয়তনটাকে আমরা ধরেছি 300 ml। একটু লক্ষ্য করো, এখানে যেহেতু আমাকে মোল সংখ্যা জানতে চাওয়া হয়েছে, তার মানে আমি সূত্র ইউজ করবো কোনটি? S equals to N/V, তাই তো? আর V ওইখানে কত বসাতে হয়? লিটার এককে। বাট আমার যেহেতু এখানে মিলিলিটার, আমি তাকে 1000 দিয়ে ভাগ করে আয়তনটিকে লিটারে নিয়ে যাব। আমরা জানি মিলিলিটার থেকে লিটারে নিতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাই 1000 দিয়ে ভাগ করে আমরা তাকে প্রথমে লিটারে নিয়ে গেলাম। কত পেলাম? 0.3 লিটার। তো এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে n এর ভ্যালু, তাই না? মোল সংখ্যা যেহেতু বের করতে বলেছে, তার মানে n এর ভ্যালু বের করতে হবে। তো S equals to N/V ছিল, আর আমরা n equal to কি লিখতে পারছি তাহলে? n equal to SV। কি করেছি? n কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে গেছি। তাহলে আমরা কি পাচ্ছি? n equal to SV, রাইট? আর আমরা যেহেতু এই সমীকরণকে HCl এর জন্য ইউজ করছি, তাই নিচে HCl বসিয়ে নিলাম। তাহলে একটু খেয়াল করো, এখানে ঘনমাত্রা HCl এর কত দেওয়া ছিল? 12, এবং আয়তন কত ছিল? 0.3 লিটার। সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দ্রবণে কত মোল ছিল? দ্রবণে ছিল হচ্ছে HCl 3.60 মোল। মোলারিটি সম্পর্কিত আরেকটি কনসেপ্ট রয়েছে, যেটি হতে যাচ্ছে আমাদের এই ভিডিও লেকচারটির লাস্ট কনসেপ্ট। সেটি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। লঘুকরণ বলতে আসলে বোঝাচ্ছে কি? একটু লক্ষ্য করো, ঘনমাত্রা লঘুকরণ বলতে আসলে কি বোঝায়? ঘনমাত্রা লঘুকরণ বলতে বোঝায় কোনো একটি কিছুর ঘনমাত্রা কমিয়ে ফেলা। লঘু করা মানে কি? কমিয়ে ফেলা। অর্থাৎ ঘনমাত্রা লঘুকরণ মানে কি হচ্ছে? ঘনমাত্রা লঘুকরণ মানে হচ্ছে কোনো একটি দ্রবণের ঘনমাত্রাকে তুমি পানি ঢেলে কমিয়ে ফেলবে, ওটাকেই আসলে আমরা বলি ঘনমাত্রা লঘুকরণ। সো চলো এই কাজটি কিভাবে করা হয়, প্লাস এই ঘনমাত্রা লঘুকরণের যে ম্যাথ রয়েছে সেগুলো কিভাবে সলভ করতে হয় তা একটু শিখি। ধরো শুরুতে তোমার কাছে একটি দ্রবণ রয়েছে, যেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1.5 মোলার এবং তার আয়তন হচ্ছে 3 লিটার। অন্যদিকে শেষে হচ্ছে তুমি এই দ্রবণের ঘনমাত্রা তুমি কমাতে চাচ্ছ, ঘনমাত্রা কমিয়ে তাকে 0.5 মোলার করতে চাচ্ছ। তাহলে দ্রবণের আয়তন কত করতে হবে? সো এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের এসে থাকে। আমি আবার বলছি, এখানে কি করেছি? শুরুতে কোনো একটি দ্রবণের ঘনমাত্রা S1 equals to 1.5 মোলার হলে এবং আয়তন V1 equal to 3 লিটার হলে শেষে তুমি তার ঘনমাত্রা কমিয়ে S2 equal to 0.5 মোলার করতে চাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে তোমার আয়তন কত করতে হবে? এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা সলভ করব দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ কনসেপ্টটিতে। তাই এখন আমরা দেখব দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ সূত্রটি আসলে কি, যেটি দিয়ে আমরা এই ম্যাথটি সলভ করতে পারি সেটি। দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ সূত্রটি হচ্ছে V1 S1 equal to V2 S2। এখানে কার কি পরিচয়? এখানে V1 ছিল হচ্ছে শুরুতে দ্রবণের আয়তন, এই যে V1 3 লিটার যেটি ছিল সেটি হচ্ছে শুরুতে দ্রবণের আয়তন, এবং S1 কি? S1 হচ্ছে শুরুতে দ্রবণের ঘনমাত্রা, এই যে এখানে দেখতে পাচ্ছ ঘনমাত্রা কত? 1.5 মোলার। এবং অন্যদিকে V2 হচ্ছে শেষে দ্রবণের আয়তন এবং S2 হচ্ছে শেষে দ্রবণের ঘনমাত্রা। তো একটু লক্ষ্য করো, এই ম্যাথটির জন্য আমার কি জানতে চাওয়া হয়েছে? এই ম্যাথটির জন্য আমার জানতে চাওয়া হয়েছে শেষে দ্রবণের আয়তন কত, অর্থাৎ V2 কত। অর্থাৎ আমি এই সূত্র থেকে কি বের করব? V2 এর মান বের করব, তাই তো? সো চলো V2কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিই। যদি পাঠিয়ে দিই তাহলে একটু লক্ষ্য করো, এখানে সবগুলো ডাটাই কিন্তু দেওয়া রয়েছে V2 বাদে। V1 কত? V1 হচ্ছে 3 লিটার। S1 কত? S1 হচ্ছে 1.5 মোলার। S2 কত? S2 হচ্ছে 0.5 মোলার। সো এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি কি পাবো? তাহলে আমি হচ্ছে V2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। V2 এর ভ্যালু কত এসেছে? 9 লিটার। অর্থাৎ আমি বলতে পারি কোনো একটি দ্রবণের যদি শুরুতে হচ্ছে তার ঘনমাত্রা 1.5 মোলার থাকে এবং আয়তন 3 লিটার হয়, তাহলে তার ঘনমাত্রা শেষে 0.5 মোলার করতে আমার আয়তন কত করতে হবে? আয়তনকে 9 লিটার করতে হবে।
আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এখন কোয়েশ্চেনটি হচ্ছে, আচ্ছা তুমি তো এখানে ঘনমাত্রা কমানোর জন্য বা লঘু করতে তুমি হচ্ছে এখানে আয়তন করে ফেলেছো 9 লিটার, তাই তো? আচ্ছা এই কাজটি আসলে কিভাবে করা হয়েছে? এই কাজটি আমি যে এখানে ঘনমাত্রা কমিয়ে ফেললাম এবং আয়তন বাড়িয়ে ফেললাম দ্রবণটির, এটি আমি কিভাবে করেছি? এটি বেসিক্যালি আসলে করা হয়েছে পানি ঢেলে। একটু খেয়াল করো, এখানে যদি তার ঘনমাত্রা 1.5 মোলার হয় এবং আয়তন যদি 3 লিটার থাকে, তুমি যদি ওই দ্রবণে পানি ঢেলে দাও তাহলেই কিন্তু তার আয়তনকে তুমি বৃদ্ধি করতে পারবে, রাইট? সো এই ক্ষেত্রে তুমি দেখো তুমি কতটুকু পানি ঢেলেছো এই ম্যাথটির জন্য। এই ম্যাথটির জন্য শুরুতে ছিল V1 = 3 লিটার, তুমি তার আয়তন নতুন করে করেছো 9 লিটার, তার মানে তুমি এখানে পানি ঢেলেছো 6 লিটার, তাই না? এই যে 9 লিটার থেকে 3 লিটার যদি বাদ দেই, অর্থাৎ V2 থেকে যদি V1 মাইনাস করে দিই, তাহলেই কিন্তু তুমি পাচ্ছ যে কতটুকু পানি তুমি ঢেলেছ। তার মানে পানি ঢালা হয়েছে এখানে কতটুকু? V2 মাইনাস V1, তাই তো? V2 কত? 9 লিটার, V1 কত? 3 লিটার, অর্থাৎ পানি ঢেলেছি আমরা 6 লিটার। সো এখানে আমরা কি বোঝাতে চাচ্ছি? এই ম্যাথে আমরা বোঝাতে চাচ্ছি যে এখানে কোনো একটি দ্রবণকে যদি আমি লঘু করতে চাই তাতে পানি ঢালতে হয়। আর পানিতে আসলে কতটুকু ঢালা হয়? পানিতে আসলে V2 মাইনাস V1 পরিমাণ ঢালা হয়। এখানে V2 এর পরিচয় কি? শেষে আয়তন, আর V1 কি? শুরুতে দ্রবণের আয়তন। আশা করি এই কনসেপ্টটি বুঝতে পেরেছ। সো এখন চলো এই কনসেপ্টটি ব্যবহার করে আমরা ম্যাথ করি। এখানে ম্যাথে বলা রয়েছে যে 500 ml 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা 0.15 মোলার করতে দ্রবণে কত ml পানি ঢালতে হবে? অর্থাৎ এই ম্যাথে আমার শুরুতে আয়তন V1 দেয়া রয়েছে এবং শুরুতে ঘনমাত্রা S1 দেয়া রয়েছে এবং শেষে দ্রবণের ঘনমাত্রা S2 দেয়া রয়েছে। আমাকে V2 বের করে কি করতে হবে? V2 মাইনাস V1 করতে হবে, তাতেই কিন্তু আমি পেয়ে যাব যে আসলে আমি পানি কতটুকু ঢেলেছি, তাই তো? সো চলো ম্যাথটি শুরু করি। তো এখানে প্রথমে ডাটাগুলো বসিয়ে নিই। শুরুতে দ্রবণের আয়তন কত? এই যে শুরুতে দ্রবণের আয়তন V1 হচ্ছে 500 ml এবং শুরুতে দ্রবণের ঘনমাত্রা S1 হচ্ছে 0.25 মোলার এবং শেষে দ্রবণের আয়তন V2 কত সেটি বের করতে হবে, তাই না? যেহেতু আমাকে পানি কতটুকু ঢালতে বলা হয়েছে সেটি হিসেব করবো, তাই আমার V2 বের করতে হবে। এবং শেষে দেখো দ্রবণের ঘনমাত্রা কত রয়েছে? শেষে দ্রবণের ঘনমাত্রা S2 0.15 মোলার রয়েছে। সো চলো আমরা এখন লঘুকরণের সূত্রটি বসাই। লঘুকরণের সূত্রটি কী ছিল? V1 S1 V2 S2। যেহেতু আমার কোয়েশ্চেন থেকে V2 এর মান বের করতে হবে, তাই আমি V2 কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিয়েছি। সো একটু খেয়াল করো, V1 এর মান কত? 500 লিটার। S1 এর মান কত? S1 এর মান হচ্ছে 0.25 মোলার এবং S2 এর মান কত? 0.15 মোলার। সো মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি কিন্তু V2 এর মান পেয়ে যাব, রাইট? সো এখানে V2 এর মান এসেছে 833.33 মিলি লিটার। তাহলে শেষে দ্রবণের আয়তন কত সেটি আমরা বের করে ফেলতে পারলাম। এখন পানি আসলে কতটুকু ঢেলেছি? পানি আমরা কতটুকু ঢেলেছি? পানি হচ্ছে V2 মাইনাস V1, তাই তো? V2 মাইনাস V1 পরিমাণ আমরা পানি ঢেলেছি। এটি 1 হবে, আসলে এখানে ভুল রয়েছে, এখানে হবে V2 মাইনাস V1 পরিমাণ আমরা পানি ঢেলেছি, রাইট? তো এখানে V2 এর ভ্যালু কত রয়েছে? V2 এর ভ্যালু রয়েছে হচ্ছে 833.33 মিলিলিটার, তাই 833.33 মিলিলিটার বসিয়েছি। এবং V1 কত ছিল? V1 ছিল হচ্ছে যে দেখতে পাচ্ছ 500 ml, তাই 500 ml লিখেছি। সো মাইনাস করলে কত আসছে? মাইনাস করলে এসেছে 333.33 মিলিলিটার। অর্থাৎ আমরা বলতে পারি এখানে আমরা পানি ব্যবহার করব কতটুকু? 333.33 মিলিলিটার। আশা করি এই ম্যাথগুলো বুঝতে পেরেছ। এখন চলো আমাদের যে মোলের সূত্র ছিল, যেটি আমরা প্রথম লেকচারেই ডিরাইভ করেছিলাম, এই সূত্রটিকে একটু বর্ধিত করি। কারণ আমরা ঘনমাত্রার যে সূত্র পেয়েছি মোলারিটি থেকে, সেটি হচ্ছে S = N/V। সো এখান থেকে আমরা কি লিখতে পারছি এতক্ষণ ধরে? N কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিলে N = SV, রাইট? সো একটু খেয়াল করো, এইখানে N = আমি কি পেয়েছি? N = SV পেয়েছি, তাই না? সো N এর স্থলে আমি কি বসাতে পারবো? আবার SV বসাতে পারবো, তাই না? N = SV লিখতে পারবো। তাহলে আমার নতুন সূত্রটি কি দাঁড়াচ্ছে? N = SV। সো এখন হচ্ছে আমাদের এই যে মোলের সূত্রটিকে আমরা একটু বর্ধিত করলাম। এই সূত্রটি সবাই মনে রাখবে, কারণ এই সূত্রগুলোই হচ্ছে সবচাইতে বেশি ইউজ হবে। এগুলি হচ্ছে পরিমাণগত রসায়ন বা কেমিস্ট্রি যত হিসাব নিকাশ রয়েছে তাদের ফান্ডামেন্টাল।